হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ, একজন প্রফেশনাল মার্কেটিং এক্সপার্ট। আজকের এই ক্লাসে চমৎকার একটা টপিক আমি শেয়ার করব। ক্লাসটির নাম হচ্ছে মেটা অ্যাডস অ্যাট্রিবিউশন সিস্টেম। আমরা জানি প্রিভিয়াস 1 থেকে 2 বছরে আমাদের ফেসবুক ইন্ডাস্ট্রিতে বা মেটা অ্যাড ইন্ডাস্ট্রিতে কতটা আপডেট এসেছে। হ্যাঁ, সামনে কিন্তু আরও আসবে। তো এই আপডেটের যুগে আপনাকেও আপডেট থাকতে হবে। তো আজকের এই ক্লাসে আমরা কভার করব অ্যাট্রিবিউশন, কিভাবে অ্যাট্রিবিউশন কাজ করে, এটা আমাদের কেন জানা উচিত, এবং আপনি যদি একজন মেটা অ্যাড এক্সপার্ট হয়ে থাকেন অথবা একজন বিজনেসম্যান হন, যেমন আপনার নিজের বিজনেসের অ্যাড আপনি নিজেই সামলাচ্ছেন, অতএব অ্যাড নিয়ে যদি আপনি কাজ করেন, আজকের এই ক্লাসটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কারণ অ্যাট্রিবিউশন না জানলে আপনি আপনার বিজনেসটাকে প্রপারলি স্কেল করতে পারবেন না, সেলসটাকে ডাবল বা ট্রিপল করতে পারবেন না। একটা জায়গাতে ঝিম খেয়ে থাকবেন, স্টেবল হয়ে থাকবেন। সো আপনাকে আপ করতে হবে। সেজন্য অ্যাট্রিবিউশন জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, আগে এটা কিভাবে কাজ করতো, এখন সেটাতে কি কি আপডেট এসেছে, এই বিষয়গুলো জানতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি একটা পিডিএফ এখানে রেডি করেছি। এটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যেন আপনাদের জন্য এই জিনিসটা ইজি হয়। তো আমাদের আজকের ক্লাসের টপিক হলো মেটা অ্যাডস অ্যাট্রিবিউশন সিস্টেম। এটা 2026 সালের যে আপডেটেড সেটিংস বা স্ট্র্যাটেজি আছে সেটা অনুযায়ী বেসিক্যালি আমি মেক করেছি। তো সর্বপ্রথম যেটা আমরা জানবো সেটি হচ্ছে হোয়াট ইজ অ্যাট্রিবিউশন। আমাদের মেটা মার্কেটিংয়ে বা মেটা অ্যাডসে অ্যাট্রিবিউশন জিনিসটা কি, আমরা অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝি না। অ্যাট্রিবিউশন মানে হলো একটা সেল বা কনভার্সনের ক্রেডিট কোন অ্যাডকে দেওয়া হবে সেটা নির্ধারণ করা। একটা সেল যখন হবে সেটা কোন অ্যাডকে দেওয়া হবে সেটা ক্রেডিটটাকে নির্ধারণ করাই হচ্ছে বেসিক্যালি অ্যাট্রিবিউশন। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই। সাপোজ এই ইউজার, ধরেন একজন ব্যক্তি, একটা ইউজার আপনার একটা অ্যাড দেখলো, যেখানে আমি লিখে দিয়েছি ডে 1, প্রথম দিন ফেসবুকে অ্যাড দেখলো, দ্বিতীয় দিন ধরেন ক্লিক করলো বা সেদিনই ধরেন ক্লিক করলো, কিন্তু কোনো কিছু পারচেস করলো না। আমাদের সাথে তো বিষয়টা ঘটে যে আমরা ফেসবুকে স্ক্রল করছি, আমাদের সামনে একটা অ্যাডভার্টাইজ এসেছে, আমি ধরেন অ্যাডটা দেখলাম বা অ্যাডের মধ্যে ক্লিক করলাম, ক্যাপশনটা পড়লাম, ভিডিওটা একটু দেখলাম, কিন্তু আমি কিন্তু পারচেস করলাম না, এমনটা হয়। কিন্তু ধরেন ডে 5, প্রথম দিন আমি দেখলাম, দ্বিতীয় দিনও ধরেন দেখলাম, তৃতীয় দিনও ধরেন দেখলাম, বা ধরেন প্রথম দিন দেখলাম, পরে আর আমি 2-3 দিন আর দেখি নাই, কিন্তু পঞ্চম দিন আমি আবার দেখলাম, কিন্তু সেদিন ধরেন আমি পারচেস করে ফেললাম। কিন্তু আমি নর্মালি পারচেস করি নাই, কি করেছি, আমি গুগলে গিয়ে সার্চ করলাম ব্র্যান্ডের নাম লিখে, অথবা ধরেন প্রোডাক্টের নাম লিখে আমি সার্চ করলাম, অথবা সরাসরি আমি ওয়েবসাইটে ভিজিট করে ধরেন পারচেস করলাম। এখন এক্ষেত্রে প্রশ্ন থাকে এই সেলটা বেসিক্যালি কার ক্রেডিট, অর্থাৎ এটা কি ফেসবুক নিবে, নাকি এটা গুগল নিবে, না কে নিবে এটা। আমি কিন্তু গুগলে গিয়ে ধরেন সার্চ করেছি যে বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ, এটা লিখে আমি সার্চ করলাম, বা বেস্ট জার্সি ইন বাংলাদেশ। তা আমি যখন জার্সি লিখে সার্চ করলাম, ধরলাম আপনার ওয়েবসাইটের প্রোডাক্টটাও আমার সামনে শো করেছে গুগল। এখন আমি সেই ওয়েবসাইটে ক্লিক করে একটা অর্ডার করেছি বা একটা প্রোডাক্ট পারচেস করলাম। এখন এই সেলটা কি গুগল অর্গানিক্যালি ধরে নিবে, নাকি এটা ফেসবুক ধরে নিবে? এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাড ক্রেডিট। এই যে অ্যাট্রিবিউশন সমান হু গেট ক্রেডিট ফর দ্য সেল, একটা সেলসের জন্য ক্রেডিটটা আসলে কে নিবে, কোন অ্যাড নিবে, এই জিনিসটা জানাই হচ্ছে বেসিক্যালি অ্যাট্রিবিউশন। এবার চলেন দেখি মেটা কিভাবে তাদের অ্যাট্রিবিউশনটা ডিটেক্ট করে বা ট্র্যাক করে। মেটা মূলত 3টা সিগন্যাল দেখে কনভার্সনটাকে বোঝার জন্য, বা অ্যাট্রিবিউশন কে নিবে, ক্রেডিটটা কার হবে, কোন অ্যাডের হবে, কোন ক্যাম্পেইনের হবে, এই বিষয়টা বোঝার জন্য মূলত 3টা সিগন্যাল মেটা দেখে। তার মধ্যে প্রথম সিগন্যাল হচ্ছে 7 days ক্লিক থ্রো অ্যাট্রিবিউশন। ইউজার অ্যাডে ক্লিক করেছে, তারপর কনভার্সন করেছে। ইউজার একটা অ্যাড দেখেছে ফেসবুক নিউজ ফিডে বা যে কোনো জায়গায়, ধরেন আমি একটা মেটা অ্যাড ক্যাম্পেইন রান করলাম, আপনি একজন ইউজার, আমার একটা আপনি ধরেন ফেসবুকে দেখলেন, আপনার সামনে শো হয়েছে, এবং আপনি দেখা মাত্রই সেই অ্যাডের মধ্যে কি করেছেন, ক্লিক করেছেন। ক্লিক করে সাথে সাথে আপনি একটা পারচেস করে ফেললেন। তাহলে এইটা কি হবে, এইটা হচ্ছে এই 7 days ক্লিক থ্রু অ্যাট্রিবিউশনের মধ্যে এই ক্রেডিটটা কিন্তু নিবে। আরেকটু যদি সংক্ষেপে বলি, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আজ অ্যাড ক্লিক করলো, আপনার সামনে আজকে একটা অ্যাডভার্টাইজ এসেছে, আপনি অ্যাডের মধ্যে আজকে ক্লিক করেছেন, কিন্তু পারচেস করলেন 3 দিন পরে। কয়দিন পরে? 3 দিন পরে বা 4 দিন পরে বা 5 দিন পরে। মেটা কি বলবে, এই সেল আমার অ্যাড থেকে এসেছে। অতএব আজকে আপনি অ্যাডসটা দেখেছেন, কিন্তু আজকে আপনি পারচেস করেন নাই, করেছেন কয়দিন পরে, 3-4 দিন 5 দিন পরে। কিন্তু সেই পারচেসটাও মেটা কিন্তু তাদের এই অ্যাড থেকে যে পারচেসটা হয়েছে এই হিসেবে গণ্য করবে। এইটাই হচ্ছে আপনার 7 days অ্যাট্রিবিউশন সেটিং। এখন এখানে 7 days কেন লেখা,
ধরেন আজকে আমি অ্যাডটা দেখেছি, কিন্তু আমি 6 নম্বর দিন বা 7 নম্বর দিনে আমি একটা পারচেস করলাম, তখন এটা কিন্তু মেটা তাদের অ্যাডের মধ্যে ধরে নেবে। কিন্তু আজকে আমি অ্যাডসটা দেখেছি, পারচেস করলাম ধরেন 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে, তাহলে সেইটা কিন্তু অ্যাট্রিবিউশনের আন্ডারে পড়বে না, কারণ এখানে লিমিটেশন দেওয়া থাকে 7 দিনের। তার মানে আজকে যদি কোনো ব্যক্তি অ্যাড দেখে, আগামী 7 দিনের মধ্যে সে যদি কোনো একটা প্রোডাক্ট আমার ওয়েবসাইট থেকে পারচেস করে বা সেই নির্দিষ্ট প্রোডাক্টটা পারচেস করে যেটা সে দেখেছে, তাহলে কিন্তু এই অর্ডারটা বা এই সেলসটা কোন অ্যাড থেকে হয়েছে সেটা সে ডিটেক্ট করবে বা অ্যাট্রিবিউশন দিয়ে দিবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান মেট্রিক্স। এই সিগন্যালটা কিন্তু মেটা দেখে, এটাকে বলা হয় 7 days ক্লিক থ্রো অ্যাট্রিবিউশন। এরপর রয়েছে 1 day ভিউ থ্রো অ্যাট্রিবিউশন। ইউজার অ্যাড ক্লিক করেনি, শুধু দেখেছে। জিনিসটা কি দেখেন, ইউজার অ্যাডটা কোনো ক্লিক করে নাই, অর্ডার নাও বা শো মোর অপশন থাকে না ক্যাপশন দেখার জন্য, ইউজার কোনো বাটনেও ক্লিক করে নাই, ভিডিওতেও ক্লিক করে নাই, সেন্ড মেসেজ বা ওয়েবসাইট অর্ডার নাও কোনো বাটনেই সে ক্লিক করেনি বা ওয়েবসাইটও ভিজিট করেনি, জাস্ট অ্যাডটা সে দেখেছে, অর্থাৎ ইমপ্রেশন দিয়েছে। এক্ষেত্রে কি করণীয়? অ্যাড স্ক্রল করে দেখলো, ক্লিক করলো না, কিন্তু 12 ঘন্টা পর সে পারচেস করলো। ধরেন 12 ঘন্টা পর তার সামনে আবারও একটা গিয়েছে, অথবা সে ম্যানুয়ালি গুগলে গিয়ে ওয়েবসাইটের ডোমেইন নাম লিখে সার্চ করে পারচেস করেছে, সেক্ষেত্রেও মেটা কিন্তু বলবে এইটা এই অ্যাড থেকে পারচেস হয়েছে। ঠিক আছে, এটা এই অ্যাডস থেকেই পারচেস হয়েছে। এটার নাম হচ্ছে 1 day ভিউ থ্রো অ্যাট্রিবিউশন। 1 day কেন দেওয়া? ওই যে লিমিটেশন দেওয়া। এখন ধরেন আমি আজকে দেখলাম, কিন্তু আমি 2 দিন পরে গিয়ে পারচেস করলাম, তাহলে এটা কিন্তু কাউন্ট হবে না। আমি কিন্তু এখানে ক্লিক করি নাই, দেখেন আমি কিন্তু যেখানে ক্লিক করি নাই, আমি শুধু অ্যাডটা ধরেন দেখেছি। আজকে ধরেন আমি অ্যাডটা দেখেছি, আমি কোথাও ক্লিক করি নাই, আমি ধরেন 2 দিন পরে সরাসরি ওয়েবসাইটে গিয়ে পারচেস করলাম, সেটা কিন্তু এই অ্যাডের সেল হিসেবে কাউন্ট হবে না। কিন্তু আমি যদি অ্যাডটা আজকে দেখি, দেখার সাথে সাথে যদি একটা ক্লিকও করে দেই, তাহলে কিন্তু এইটার আন্ডারে পড়ে যাবে। এরপর যদি আগামী 7 দিনের মধ্যে আমি পারচেস করি, তাহলে সেটা এই অ্যাডের পারচেস হিসেবে গণ্য হবে। কিন্তু আমি যদি ক্লিক না করি, জাস্ট দেখি অর্থাৎ ইমপ্রেশন দেই, সেক্ষেত্রে কিন্তু এই রুলটা বা এই সিগন্যালটা ফলো করবে। আর এই সিগন্যালের মেইন নিয়মই হচ্ছে একদিনের মধ্যে ভিউ থ্রোটা কাউন্ট হয় বেসিক্যালি। তো 24 ঘন্টা পার হয়ে গেলে আপনি যদি পারচেস করেন ক্লিক না করার পরে, তাহলে কিন্তু সেইটা আর এই সিগন্যালের মধ্যে পড়বে না, অর্থাৎ মেটা কিন্তু এই সেলটাকে কাউন্ট করবে না। এটা হচ্ছে দ্বিতীয় সিগন্যাল। আর তৃতীয় সিগন্যালটা হচ্ছে এঙ্গেজ ভিউ অ্যাট্রিবিউশন। এটা শুধুমাত্র ভিডিও অ্যাডের ক্ষেত্রেই প্রযোজ্য, ইমেজের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। সো ইউজার ভিডিও অ্যাড দেখেছে, একটা মিনিমাম এঙ্গেজমেন্ট, যেমন ধরেন 10 সেকেন্ড বা 5 সেকেন্ড। একটা ইউজার আপনার একটা ভিডিও অ্যাড দেখলো ধরেন 10 সেকেন্ড, সে ক্লিক করলো না, কিন্তু পরে সে পারচেস করলো, মেটা ক্রেডিট দিতে পারে, অর্থাৎ মেটা কিন্তু এই ক্রেডিটটা নিবে। তার মানে বিষয়টা এখানে কি ঘটলো? বিষয়টা এখানে ঘটলো আপনি একটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন চালিয়েছেন, এটা হতে পারে এঙ্গেজমেন্ট, হতে পারে সেলস, হতে পারে মেসেজ। ধরলাম এটা ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন। তো এই যে আপনি একটা ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন রান করেছেন, আমার সামনে ধরেন এই ভিডিওটা এসেছে, আমি ভিডিওটা দেখেছি, আমি ভিডিওটা জাস্ট অটোমেটিক প্লে হয় না যে আমার সামনে স্ক্রল করতে করতে ভিডিওটা অটো প্লে হয়ে যায়, ক্লিক করতে হয় না। তো আমি ধরেন ভিডিওটা অটো প্লে হয়েছে, আমি 10-12 সেকেন্ড দেখেছি, কিন্তু কোথাও ক্লিক করি নাই, আমি আবার স্ক্রল করে চলে গেছি, অর্থাৎ অটো প্লে হয় যে সেটা জাস্ট আমি দেখেছি। আমি কি এঙ্গেজমেন্ট হয়েছি? এই যে আমি 10-12 সেকেন্ড দেখলাম, মেটার এঙ্গেজ ভিউ অ্যাট্রিবিউশনের মধ্যে আমাকে ফেলে দিয়েছে। এখন আমি যদি আগামী 1 দিন বা 2 দিন পরে আপনার ওয়েবসাইটে ভিজিট করে প্রোডাক্টটা অর্ডার করি, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডের মধ্য হিসেবে এই ক্রেডিটটা কিন্তু চলে যাবে, অর্থাৎ সেলসটা কিন্তু কাউন্ট হবে, যেহেতু আমি 10-12 সেকেন্ড ভিডিওটা দেখেছিলাম। তো এই হচ্ছে বেসিক্যালি 3টা সিগন্যাল। এই 3টা সিগন্যাল ফলো করে মেটা তাদের অ্যাট্রিবিউশন সিস্টেমটাকে ট্র্যাক করে যে আদৌ এটা কোন অ্যাড থেকে সেলসটা এসেছে, এটা ফেসবুক থেকে আদৌ সেলসটা হয়েছে কিনা, এই বিষয়টা। তো কিভাবে একটা অ্যাডস বা অ্যাট্রিবিউশন ট্র্যাক করতে হয় সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 3টা জিনিস বেসিক্যালি মেটা দেখে। এবার চলেন দেখি ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন। এইটা হচ্ছে আমাদের নতুন সিস্টেম, এটা কিন্তু আগে ছিল। এই যে 3টা জিনিস যে আপনাদেরকে ডেসক্রাইব করলাম, এই জিনিসটা কিন্তু আগে ছিল, অর্থাৎ 2026 সালের আগে যে আপডেটগুলো হয় নাই তখন এই অ্যাট্রিবিউশন সিস্টেমটা ছিল। এখন নতুন অ্যাট্রিবিউশন সিস্টেমে আরও একটা জিনিস যুক্ত হয়েছে আগের সাথে, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন। এটা একটা নতুন সিস্টেম। এখন এই ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন জিনিসটা কি? মেটা এখন বুঝতে চেষ্টা করে অ্যাড না দেখালে কি সেল হতো কিনা। জিনিসটা কি? ধরেন
আমি একটা অ্যাড আপনার সামনে শো করেছি বা আমি একটা অ্যাড পাবলিশ করলাম, এখন ফেসবুক এই অ্যাডসটাকে আপনার সামনে শো করেছে। যখন আমি এই অপশনটা অ্যানাবল করে দিব ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন, তখন ফেসবুক আগে চিন্তা করবে, ফেসবুকের যে মেটা এআই আছে বা এআই আছে সে আগে চিন্তা করবে এই যে অ্যাডসটা আমি এই ব্যক্তির কাছে পৌঁছালাম, যদি এই ব্যক্তির কাছে আমি অ্যাডসটা না পৌঁছাতাম, অর্গানিক্যালি সে ওয়েবসাইটে ভিজিট করে অথবা তাদের ফেসবুক পেজে ভিজিট করে কোনো অর্ডার দিত কিনা। এই যে বিহেভিয়ার ট্র্যাকিং, এই জিনিসটা হচ্ছে মেটা এআই করবে, এবং এইটা ট্র্যাকিং করে বুঝতে পারাটাই হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন। আমি যদি অ্যাড ওই ব্যক্তিকে না দেখাই, সে পারচেস করবে কিনা। যেমন ধরেন আমি একটা কাস্টম অডিয়েন্সের উপর বেস করে অ্যাড ক্যাম্পেইন করব। যেমন ধরেন আমার ফেসবুক পেজে লাস্ট 1 মাসের মধ্যে যারা ফলো দিয়েছে বা মেসেজ দিয়েছে, এই টাইপের অডিয়েন্সকে আমি ট্র্যাক করতে চাই। এখন যারা ফলো দিয়েছে বা মেসেজ দিয়েছে, আমি একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম এবং এদেরকে টার্গেট করে আমি একটা অ্যাডস রান করলাম। যদি আমি এই অপশনটা অ্যানাবল করে দেই, তাহলে ফেসবুক যেটা ডিটেক্ট করবে যে এই যে লাস্ট 1 মাসে ধরেন 2,000 মানুষ আমাকে মেসেজ দিয়েছে এবং ধরেন 1,000টা ফলো এসেছে, প্রায় 3,000-এর মতো একটা অডিয়েন্স। এখন 3,000 মানুষের মধ্যে 3,000 মানুষকে আমি যদি অ্যাড না দেখাই, তারা কি একটাও পারচেস করবে নাকি করবে না, অর্গানিক্যালি কেউ পারচেস করবে কিনা, এইটা সে এআই এর মাধ্যমে ইউজার বিহেভিয়ারটা ট্র্যাক করে। যদি তার কাছে মনে হয় যে না, আমি যদি অ্যাডটা না দেখাই তাহলে সে পারচেস করবে না, তখন সে ওই ব্যক্তিটাকে অ্যাড দেখাবে, একবারের জায়গায় 2বার দেখাবে, 3বার দেখাবে, যতক্ষণ না সে পারচেস করে। এটাই হচ্ছে বেসিক্যালি ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন। এখানে বেসিক্যালি 2 টাইপের রিপোর্টিং করা হয়। একটা হচ্ছে অল কনভার্সন, সব কনভার্সন কাউন্ট করে নর্মাল ট্র্যাকিংয়ে, সকল কনভার্সন ট্র্যাক করে। যেমন একটা এক্সাম্পল দেই, ধরেন আপনার ওয়েবসাইটে 100টা সেল হয়েছে। কয়টা সেল হয়েছে? আপনি একটা সেলস ক্যাম্পেইন রান করেছেন, আপনার 100টা সেল হয়েছে, ধরেন 2 দিনে, 3 দিনে বা 5 দিনে টোটাল 100টা সেল হয়েছে। মেটা বলল এই 100টা সেল আমার অ্যাড থেকে হয়েছে। কি বলল? এই 100টা সেল মেটার অ্যাড থেকে হয়েছে। আপনি মেটা মার্কেটিং করেছেন সেই জায়গা থেকে। কিন্তু ইনক্রিমেন্টাল কনভার্সনে ফেসবুক কি বলবে? ফেসবুক বলবে শুধু সেই সেলস কাউন্ট করে যেগুলো অ্যাড না থাকলে হতো না। এক্সাম্পল দেই, ধরেন টোটাল সেলস আমার 100, আমি অ্যানালাইসিস করে দেখলাম, অর্থাৎ মেটা অ্যানালাইসিস করে দেখলো 40 জন এমনিতেই কিন্তু অর্গানিক। যেমন ধরেন আমি একটা যখন পোস্ট করি, আমার পেজে তো 2, 4টা 5, 7টা রিয়েক্ট হয়, কিছু কমেন্ট হয়, কিছু ভিউজ হয়, তো অর্গানিক্যালি এই ব্যক্তিটা পারচেস করতো, অ্যাড দেখানোর প্রয়োজন হতো না। এরকম মানুষ আছে ধরেন 40 জন। 100 জনের মধ্যে 40 জন হচ্ছে অর্গানিক্যালি পারচেস করতো, তাদের অ্যাড না দেখালেও পারচেস করতো, দেখালেও পারচেস করতো, এরকম আর কি। আর 60 জন মানুষ আছে যাদেরকে অ্যাড না দেখালে, বারবার না দেখালে তারা পারচেস করবে না, তাদের বিহেভিয়ারটা সেই রকম না। তখন ফেসবুক কি করবে? এই ইনক্রিমেন্টাল কনভার্সনে সে 60 দিবে সেলস। 60 সেলস মানে কি? এই 60 জন ব্যক্তিকে সে অ্যাড দেখানোর কারণেই সেলসটা হয়েছে, না দেখালে সেল আসতো না। এইটাই হচ্ছে বেসিক্যালি আপনার ইনক্রিমেন্টাল কনভার্সন। তো বর্তমানে আমরা যারা মেটা অ্যাড এক্সপার্ট আছি, আমরা যখন পারফরমেন্স ট্র্যাক করি বা স্কেলিং করি বা যখন আমরা অ্যানালাইসিস করি একটা অ্যাডকে, তখন অবশ্যই ইনক্রিমেন্টাল অপশনটা আমরা অ্যানাবল করে দিই। কেন? যেন আমরা রিয়েল অ্যাড ইম্প্যাক্টটা দেখতে পারি, আসলে কয়জন ব্যক্তি অর্গানিক ছিল, কয়জন ব্যক্তি নন অর্গানিক ছিল, এই বিষয়টা যেন আমরা প্রপারলি ট্র্যাকিং করতে পারি। এই জন্য আমাদের ইনক্রিমেন্টাল অপশনটা অ্যানাবল করতে হয়। তো এটা কিভাবে অ্যানাবল করবেন, কিভাবে দেখবেন, সেটা আমি একটু পরে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ROAS ইমপ্যাক্ট, আমরা জানি যখন একটা অ্যাড রান করি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ ROASটা আমাদের দেখতে হয়, মেজারমেন্টে রাখতে হয়। তো আগে আমরা যেটা চিন্তা করতাম, আগে ROAS দেখলে মনে হতো প্রফিট বেশি, মানে ROAS যত বেশি থাকবে আমরা মনে করি প্রফিটটা হয়তো তত বেশি। কিন্তু এখন হচ্ছে রিয়েল ইমপ্যাক্ট বোঝা যাচ্ছে, মানে এখন আমরা রিয়েল ডাটাটা দেখতে পাচ্ছি যে আসলে ROAS যদি কমও হয় সমস্যা নাই, যদি আমার সেলসটা ভালো আসে, এইটা আর কি। একটা এক্সাম্পল দেই, আগে কি ছিল, ধরেন ROS ছিল আমার 6, কিন্তু নিউ যে ইনক্রিমেন্টাল ক্যাডেন্সিয়ালটা আছে বা আপনার বিষয়টা আছে, এইটা ধরেন ROS হয়ে গেছে আমার 3। এটা আমরা অ্যানাবল করার পর ROS হয়ে গেছে 3। এটা মানে কিন্তু এই না যে আমার সেলসটা ডাউন হয়ে গেছে, আমার রেশিওটা কমে গেছে, ROS কমে গেছে, আমার অ্যাডস অফ করে দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। ROS কম হোক বা বেশি হোক, বর্তমানে এসে 2026 সালে এইটা ম্যাটার না। আপনার দেখতে হবে ইনক্রিমেন্টাল ROSটা কতটুকু আছে, বা ইনক্রিমেন্টালে আপনার অডিয়েন্সটা প্রপার ফ্লোতে আগাচ্ছে কিনা, আপনি প্রপার টার্গেটিং করতে পারছেন কিনা, অর্গানিক্যালি কয়টা আসতেছে,
এবং ইনক্রিমেন্টালের মাধ্যমে অ্যাডস দেখে দেখে কয়টা সেল আসতেছে, এই বিষয়গুলোকে আপনাকে পৃথক করতে হবে, ডিভাইড করতে হবে। তখন আপনার মার্কেটিংটা আপনি ফানেলিংয়ের মাধ্যমে আরও বেস্ট পর্যায়ে নিতে পারবেন। অর্থাৎ সব সেলস অ্যাড জেনারেটেড না। আগে আমরা কি মনে করতাম, অ্যাড রান করার কারণেই সেলটা এসেছে, কিন্তু এমনও তো হতে পারে অ্যাড রান না করলেও অর্গানিক্যালি আমার একটা সেল আসতো, একটা ইউজার দেখেছে। তো সেই জিনিসটা এখন আমরা পৃথক করতে পারবো, যেটা আমাদের জন্য ফানেল ফলো করার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। এরপর রয়েছে ডেইলি অপটিমাইজেশন। এই জিনিসটা কি, আপনি যদি আপনার সেলস অ্যাডটাকে বা মেসেজ অ্যাডটাকে এখন ট্র্যাক করতে চান বা অপটিমাইজেশন করতে চান, তাহলে অবশ্যই যে বিষয়গুলো আপনার দেখতে হবে, যে মেট্রিক্সগুলো আপনার ফলো করতে হবে, অবশ্যই সিটিআর, ক্লিক থ্রো রেট, সিপিসি, সিপিএম, কস্ট পার পারচেস বা কস্ট পার মেসেজ যদি মেসেজ ক্যাম্পেইন হয়, এছাড়াও আদার্স যে কনভার্সন ভ্যালুগুলো আছে বা মেট্রিক্সগুলো আছে সেগুলো আপনার ফলো করতে হবে। এগুলো কিন্তু বেসিক মেট্রিক্স একটা অ্যাড অপটিমাইজেশনের জন্য বা ট্র্যাকিং করার জন্য একটা বেসিক মেট্রিক্স, এগুলো আপনার ফলো করতে হবে মিনিমাম প্রতিদিন একবার করে। আপনি একটা অ্যাড রান করে দিয়েছেন, মাসের পর মাস সেভাবেই আছে, এমনটা যেন না হয়। প্রতিদিন অন্তত একবার এই মেট্রিক্সগুলো আপনার চেক আপে রাখতে হবে, যে কোনটা বাড়লো, কোনটা কমলো, কোনটা একটু ক্ষতি হলো, কোনটা একটু ভালো হলো, আপগ্রেড হলো, সেগুলো লিখে রাখা, বা প্রতিদিন কীরকম পারফরমেন্স আপ ডাউন হচ্ছে এটা আপনার খেয়ালে রাখা, এই বিষয়গুলো কিন্তু লাগবে। এবার সর্বশেষ কমন মিস্টেক্স। আমরা যারা অ্যাড এক্সপার্ট আছি অথবা যারা আমরা বিজনেস নিয়ে কাজ করি, আপনি হয়তো নিজের ক্যাম্পেইন নিজে করছেন একজন বিজনেসম্যান হয়ে, আমরা যে মিস্টেকগুলো মেটা অ্যাডের ক্ষেত্রে সবসময় করে থাকি সেটি হচ্ছে আরওএস কম দেখেই ক্যাম্পেইন বন্ধ করে দেওয়া। অনেক পণ্ডিত মানুষজন আছেন যারা কি করি, একদিন দুই দিন না যাইতেই আমরা হচ্ছে আরওএসটাকে দেখি যে কয়টা সেল আসলো, সেলের আরওএসটা কত আছে, 3-র উপরে আছে কিনা, 4-এর উপরে আছে কিনা, এটা পারফরমেন্স ভালো কিনা। যদি একটু ডাউন হয় সাথে সাথে আমরা অ্যাডসটা অফ করে দিই। একদমই এমনটা করা যাবে না। একটা অ্যাডস যখন আপনি রান করবেন সেটা মিনিমাম 3 ডেজ রানিং রাখতে হবে। সেলস আপ হোক বা ডাউন হোক, মিনিমাম 3 ডেজ আপনি অ্যাডসটাকে পারফর্ম হতে দিবেন। আগে দেখবেন ফেসবুক এই 3 ডেজে কতটুকু আপডেট করতে পারে। কারণ আমরা জানি একটা অ্যাড যখন পাবলিশ করা হয়, অ্যাডসটা কিন্তু আপডেট হতে একটু সময় নেয়, অপটিমাইজেশন হতে একটু সময় নেয়। ফেসবুক আপনার এই কিওয়ার্ডের উপর বেস করে, আপনার প্রোডাক্টের উপর বেস করে কাদেরকে অ্যাড দেখাবে, এই জিনিসটা সে মানে বুঝতে বুঝতেও তার 48 ঘন্টা বা 72 ঘন্টা বা 24 ঘন্টা সময় লাগে। তো একটা অ্যাডস যখন পাবলিশ করবেন, ওই 24 ঘন্টা পর পারফরমেন্স খারাপ এজন্য অ্যাড অফ করে দিয়েছেন, এই জিনিসটা কখনো করবেন না। মিনিমাম 3টা দিন ওয়েট করবেন পারফরমেন্সটা আপ ডাউনটা বোঝার জন্য। 3 ডেজ পর আপনার কাছে যদি মনে হয় পারফরমেন্সটা আশানুরূপ না, আপনি তখন হয়তো একটু বাজেট আপ ডাউন করতে পারেন, ক্রিয়েটিভ চেঞ্জ করতে পারেন, একটু হয়তো অডিয়েন্স টার্গেটিংটা চেঞ্জ করতে পারেন, লোকেশনটা চেঞ্জ করে দেখতে পারেন, কিন্তু অ্যাডস অফ করা যাবে না। কারণ আপনি যতবার অ্যাডস পাবলিশ করবেন ততবারই মেটা নতুন করে আপনার অডিয়েন্সগুলোকে বোঝার চেষ্টা করে। এতে লার্নিং ফেজের বিষয়টা কিন্তু চলে আসে। হয়তো অন্য কোনো ভিডিওতে আমি লার্নিং ফেজ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো মেটা ড্যাশবোর্ডকে 100% ট্রাস্ট করা বা ট্রুথ মনে করা, এটাও কিন্তু করা যাবে না। আপনি আপনার ওই যে মেটার যে ট্র্যাকিং পারফরমেন্সগুলো আছে বা মেট্রিক্সগুলো আছে, সবসময় যে আপনি এগুলাকেই দেখবেন, দেখে 100% সঠিক মনে করবেন, এমনটা কিন্তু না। জিনিসটা কেন বললাম আমি একটু বলি আপনাকে। যেমন আমরা মেটাতে যখন মেট্রিক্স অপটিমাইজেশন নিয়ে কাজ করি বা সেগুলো ফলো করি, মাঝে মধ্যে কিন্তু আমরা দেখি যে অল ওভার বাংলাদেশের মধ্যে কোন কোন ডিভিশন থেকে আমার সেলটা বেশি এসেছে। ধরেন এখানে আমি দেখলাম ঢাকা ডিভিশন, এখান থেকে আমার সবচেয়ে বেশি সেল হয়েছে। কিন্তু বিষয়টা কিন্তু এমনও হতে পারে যে একজন ব্যক্তি থাকে সে সিলেটে, কিন্তু একদিনের জন্য সে ঢাকার মধ্যে এসেছে, একদিনের মধ্যে সে ঢাকার মধ্যে এসেছে। ফেসবুক এই জিনিসটা বুঝতে পেরেছে যে এই ব্যক্তিটা ঢাকায় আছে এখন, এবং ধরেন এই ব্যক্তির ইন্টারেস্টের সাথে আমার অ্যাডের ইন্টারেস্টটা ম্যাচ করছে। তার মানে এই এক ব্যক্তিকে আমি অ্যাডসটা দেখালাম, যখন আমি এই ব্যক্তিকে অ্যাডসটা দেখালাম একটা পারচেস হয়েছে, কাউন্ট হয়েছে কিন্তু ঢাকায়, আসলে এই ব্যক্তি থাকে কোথায়, সিলেটে। ধরেন পরবর্তী সময় থেকে আমি শুধু ঢাকার মধ্যেই অ্যাড ক্যাম্পেইন করছি, কিন্তু আগের মতো আর রেসপন্স পাচ্ছি না। অর্থাৎ মেটা যে মেট্রিক্সগুলো আছে 100% কখনোই ট্র্যাক করা যাবে না। এটা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে, আপনার বিজনেসের যে কতটুকু ক্রিয়েটিভিটি আপনার আছে, আপনার কমন সেন্স, এইগুলো দিয়ে বুঝতে হবে যে আমার অডিয়েন্স কোন জায়গা থেকে আসতেছে, কাদেরকে আমি টার্গেট করব, কিভাবে টার্গেট করলে একটা ফানেল ফলো হবে। আপনি নিজেকে অ্যাজ এ কাস্টমার হিসেবে ভাববেন সব সময়, তাহলেই বুঝতে পারবেন কেন আপনার সেল আসছে বা কেন আসছে না, কেন আপ কেন ডাউন, এই বিষয়টা।
GA4 প্লাস সার্ভার সাইড ট্র্যাকিং ইগনোর করা আমাদের সবচেয়ে বড় মিস্টেকের মধ্যে এটা অন্যতম। আমাদের যাদের ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস, কাস্টম কোডেড বা লারাভেল বা শপিফাই, যে কোনো ওয়েবসাইটই হোক না কেন, আপনারা কখনোই সার্ভার সাইড ট্র্যাকিংটা করেন না, শুধু পিক্সেল সেট আপ করে দেন 5-10 মিনিট সময় নিয়ে। এটা সবচেয়ে বড় একটা ভুল। আপনি যদি আপনার সেলসটাকে ইমপ্রুভমেন্ট করতে চান, ডেফিনেটলি আপনার সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। এটা কিভাবে করে আমি আই বাটনে ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নিজেরাও আমার ভিডিও দেখে সম্পূর্ণ ট্র্যাকিং সিস্টেমটা কমপ্লিট করতে পারেন। অথবা যে কোনো ইস্যু হলে বা না পারলে যে কোনো এজেন্সির হেল্প নিতে পারেন। যেমন আমার এজেন্সিতেও কিন্তু আমরা সার্ভার সাইড ট্র্যাকিং, তারপর মেটা অ্যাডস, এছাড়াও বিভিন্ন সার্ভিস নিয়ে আমরা কাজ করি। তো আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন। তো অবশ্যই আপনাদের ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাকিং, তারপর GA4 ট্র্যাকিং, পিক্সেল সেটআপ, এই বিষয়গুলো আপনার কমপ্লিট করতে হবে। অ্যাট্রিবিউশন উইন্ডো না বোঝা, এই যে আজকে আমরা সম্পূর্ণ ক্লাসটা করলাম অ্যাট্রিবিউশন, কতটুকু বুঝতে পেরেছেন জানি না, তবে এখন প্র্যাকটিক্যালি দেখালে কিন্তু আরও ভালো বুঝতে পারবেন। এই অ্যাট্রিবিউশনটা আমরা অনেকেই জানি না, যার জন্য কিন্তু অ্যাডের পারফরমেন্স আপ ডাউন এর মধ্যেই থাকে। মানে কখনো ডাউন হয়, কখনো আপ হয়, কখনো একদমই ডাউন হয়ে যায়, অ্যাডসটা অফ করে দিতে হয়, এতটাই রেসপন্স খারাপ, এই আর কি বিষয়। তো এই সম্পূর্ণ পিডিএফটা আপনাদেরকে আমি শেয়ার করে দিব। এখন চলেন একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখাই। তো এটা হচ্ছে আমার একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, আমি চলে আসলাম, একটু রিফ্রেশ দিয়ে নেই। ওকে, এখানে অ্যাডের পারফরমেন্সগুলো দেখতে পাচ্ছেন। দেখেন মাত্র 2 সেন্টে অর্ডার, 2 সেন্টে, 2 সেন্টে, 3 সেন্টে, মাত্র 7, 10 বা 4 সেন্টে কিন্তু কল আসতেছে। তো মোটামুটি প্রত্যেকটা অ্যাডসের পারফরমেন্স আমরা ট্র্যাক করি এভরি ডে, এবং সেই অনুযায়ী ক্লায়েন্টকে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখান থেকে আমি একটা অ্যাড হচ্ছে আপনাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে একটা সেলস অ্যাড, ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন। দেখতে পাচ্ছেন 17টা পারচেস হয়েছে, কস্ট পার পারচেস হচ্ছে 1.61, মানে $1.61। অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে $27, 34 সেন্ট। ইমপ্রেশন 22,000, রিচ প্রায় 15,000, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন এখানে ডাটাগুলো আমরা বুঝবো কিভাবে? ডাটাগুলো বোঝার জন্য আমরা এই যে এখানে একটা কলামস অপশন আছে না, কপি অফ পারফরমেন্স, বা আপনাদের এখানে কলাম থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে একটু নিচের দিকে আসেন, একটা বাটন আছে দেখেন, কম্পেয়ার অ্যাট্রিবিউশন সেটিং, আমরা এখানে ক্লিক করব। এবার নিচের দিকে যদি আসেন, এইখানে একটা অপশন আছে দেখেন, অ্যাডভান্স অপশন, ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন, এটা জাস্ট এনাবল করে দেন। দেওয়ার পরে এখানে অল থাকবে, দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন। এইবার যদি একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে যদি খেয়াল করেন রেজাল্টে দেখতে পাচ্ছি 17টা পারচেস হয়েছে, কিন্তু আমি যখন অপশনটা ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন অপশনটা এনাবল করলাম, এখানে দেখতে পাচ্ছেন 16টা পারচেস দেখাচ্ছে। তাহলে একটা পারচেস কেন কম বেশি হচ্ছে বলেন তো এখন? হ্যাঁ, আপনি সঠিক ধরেছেন, 16টা পারচেস বা এই যে 16টা যে সেল হয়েছে, ফেসবুক বুঝাতে চাচ্ছে 16টা সেল অ্যাড না দেখালে আসতো না, কিন্তু আরও একটা সেল যে এসেছে সেটা অ্যাড দেখালেও আসতো, না দেখালেও আসতো, অর্থাৎ অর্গানিক্যালি আমরা বলতে পারি। তার মানে 16টা সেল হয়েছে এই অ্যাড দেখে, আর একটা সেল আপনার অ্যাড দেখালেও আসতো, না দেখালেও আসতো, অর্থাৎ অর্গানিক বলতে পারি। তার মানে এই যে একটা ক্যাম্পেইন আমি করলাম, 16টা সেল এসেছে অ্যাডের মধ্যে থেকে, একটা সেল এসেছে অর্গানিক। কিন্তু যেহেতু ওই অ্যাডটা দেখিয়েছে ফেসবুক, এই জন্য ওইটা কাউন্ট করেছে, এই জন্য এখানে আমরা 17 দেখতে পাচ্ছি। কিন্তু মেইনলি অ্যাড থেকে সেল এসেছে আমার 16টা, আর এই 16টা মানুষকে অ্যাড না দেখালে সেল আসতো না। অতএব বারবার অ্যাড দেখানোর কারণে আমি সেলসগুলো পেয়েছি। এইটাই হচ্ছে বেসিক্যালি ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন বোঝার উপায়। এটা আপনি মেসেজের ক্ষেত্রেও দেখতে পারবেন। যেমন এখানে যদি মেসেজ ক্যাম্পেইন আমি দেখাই, ধরেন এইটা, আমি এইটা একটু দেখাই। এই যে আমার একটা ক্লায়েন্ট, ওনারটা যদি একটু ফলো করেন, এখানে রেজাল্টে দেখতে পাচ্ছি 297টা এসএমএস, কিন্তু অ্যাট্রিবিউশন যে ইনক্রিমেন্টাল অপশনটা আছে এটা এনাবল করার পর দেখতে পাচ্ছি 292টা। এখানে কিন্তু প্রায় 5টা মেসেজ কম বেশি দেখতে পাচ্ছি। তো এই যে 5টা মেসেজ কম বেশি, এটা কেন হচ্ছে? এই 5টা মেসেজ অর্গানিক্যালি, অর্থাৎ অ্যাড দেখালেও আসতো, না দেখালেও আসতো, এই 5টা মেসেজ অর্গানিক্যালি এমনিতেই তাদের পেজে আসতো, কিন্তু অ্যাড দেখানোর কারণে এখানে কাউন্ট করেছে। তার মানে 5টা মেসেজ যে অর্গানিক্যালি এসেছে, এখানে একটা ওয়েবসাইট সেলস যে অর্গানিক্যালি হয়েছে, এইটা আমরা বুঝতে পারছি এই ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশনের জন্য। ঠিক আছে, এইটা গেল একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমি একটু এটা বাদ দিয়ে দিই, জাস্ট ওয়েবসাইট ক্যাম্পেইনটা রাখি। ওকে, জাস্ট ওয়েবসাইট
ওকে, এইবার ধরেন আমি আবার ওই যে কপি অফ পারফরমেন্স এখানে ক্লিক করলাম। আমি এখানে অলরেডি একটা প্রিসেট করে রেখেছিলাম, তারপরে আপনাদেরকে আবার নতুন করে দেখাই। কাস্টমাইজ কলামে প্রেস করব, এখানে আরও ওএস নামে একটা অপশন আছে। আর ওএস লিখলে এই যে রেজাল্ট, ওয়েবসাইট পারচেস, তারপর পারচেস আর ওএস, এই কয়েকটা অপশন আমি অ্যানাবল করে দিলাম, যে সেভ আইকনে প্রেস করে দিচ্ছি। এবার যদি একটু ডান দিকে আপনি চলে যান, এখানে যদি খেয়াল করে দেখেন, ডান দিকে আসার পর এই যে এখানে রেজাল্ট আরওএস, মানে ভ্যালু কত, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আমি $1 স্পেন্ড করে কি পরিমাণ ভ্যালু পাচ্ছি সেটাই আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পারচেসের ভ্যালু কিন্তু 7 আছে, 7 আরওএস, হিউজ একটা ভ্যালু। কিন্তু যখন আমি ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশনটা অন করে দিলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছি 6.61, আমাদের কিন্তু আরওএসটা কমে গেছে। এখন কমে গেছে মানে কি এটা আমার জন্য খারাপ? অবশ্যই না। কমে গেছে বিধায় এটা আমার জন্য ভালো, কারণ আমি এখানে বুঝতে পারছি আমার প্রোডাক্টের অ্যাকচুয়াল ভ্যালু কত অ্যাডের মধ্য থেকে আসছে। এই যে 16 জন বা 17 জন ব্যক্তি যে পারচেস করেছে, এখান থেকে 16টা হচ্ছে আমার অ্যাড দেখে এসেছে। এই 16টা পারচেসের মোট ভ্যালু হচ্ছে $6.61। এটা হচ্ছে আমার পার ভ্যালু, পার সেলসের ভ্যালু আর কি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার রিয়েল আরওএস। আর এটা হচ্ছে আমরা এতদিন যেটা দেখতাম সেটা আগে রিয়েল ছিল না, 100% রাইট ছিল না। এখন এটা আমরা 100% রাইট ট্র্যাকিং করতে পারছি, যে কোনটা আসলে কত হচ্ছে না হচ্ছে এই বিষয়টা। তো এটাই হচ্ছে বেসিক্যালি ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন। তবে এখানে আরও কিছু বোঝার বিষয় আছে, যেমন আমি একটু অ্যাডের মধ্যে চলে যাই। ধরেন নতুন আমি একটা আরেকটা অ্যাড ক্যাম্পেইন রান করি, ক্রিয়েটে প্রেস করলাম, এখানে সেল সিলেকশন করে কন্টিনিউতে প্রেস করে দিলাম। আমি একটা সেলস অ্যাড ক্যাম্পেইন করব। আমার ফার্স্ট স্টেপে কোনো কাজ নাই, চলে আসলাম সেকেন্ড স্টেপ অর্থাৎ অ্যাড সেট লেভেলে। এইখানে নিচের দিকে আসলাম, এটা ওয়েবসাইট, এগুলো ধরেন সেম আছে, আমি পিক্সেলটা এখানে সেট করলাম। ওকে, এইখানে যদি খেয়াল করে দেখেন অ্যাট্রিবিউশন মডেল নামে কিন্তু একটা অপশন আছে। এখানে দুইটা অপশন আছে, স্ট্যান্ডার্ড এবং ইনক্রিমেন্টাল। এটা আমরা একটু পরে দেখছি, তার আগে শো মোর সেটিংসে যখন ক্লিক করবেন, এখানে অ্যাট্রিবিউশন সেটিং নামে কিন্তু একটা অপশন আছে, যেটা একটু আগে আমরা বিস্তারিত দেখলাম আর কি। এখানে যদি খেয়াল করে দেখেন ক্লিক থ্রো 1 days আর 7 days, একটু যদি পিডিএফে চলে যাই আমরা আরেকবার, এখানে যদি দেখেন কিভাবে কাজ করে, এই যে দেখেন 7 days ক্লিক থ্রো অ্যাট্রিবিউশন, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন 7 days ক্লিক থ্রো অ্যাট্রিবিউশন। তো এইটা সবসময় আমরা 7 days দিব, কখনোই 1 days দিব না। আমরা এই সেটিংসটা অবশ্যই ঠিক করে ফেলবো, যদি কারো 1 days থাকে অবশ্যই আপনি এখানে 7 days দিয়ে দিবেন, এটা একটা বেস্ট সেটিংস। এঙ্গেজ থ্রো, এঙ্গেজ থ্রো কোনটা চলেন একটু দেখি, এই যে এখানে ছিল এঙ্গেজ থ্রো বা এঙ্গেজ ভিউ অ্যাট্রিবিউশন, শুধুমাত্র ভিডিও অ্যাডের ক্ষেত্রে এটা কাজ করে। তো এখানে কতদিন দেওয়া হয়, নান নয়তো 1 days, এটা আমরা অবশ্যই 1 days রাখবো। ভিউ থ্রো এটাও হচ্ছে আমরা 1 days রাখবো। এইটা হচ্ছে একটা পারফেক্ট অ্যাট্রিবিউশন সেটিং করা। তবে এটা প্রিভিয়াসলি আমাদের ক্ষেত্রে কাজ করতো, ঠিক আছে, এটা প্রিভিয়াসলি কাজ করতো। এখন হচ্ছে আমরা যেটা করব, অ্যাট্রিবিউশন মডেলে আসবো। আপনার এখানে দুইটা অপশন আছে, স্ট্যান্ডার্ড এবং ইনক্রিমেন্টাল। আপনি স্ট্যান্ডার্ড কখন রাখবেন এবং ইনক্রিমেন্টাল এইটা কখন রাখবেন? যখন আপনি নতুন একটা বিজনেস রান করবেন। আমি আবারও বলছি, যখন একটা নতুন বিজনেস রান করবেন, আপনার ট্র্যাকিং মেট্রিক্স অত কিছু দেখার প্রয়োজন নাই। আগে আপনার কিছু সেলস এনে ওয়েবসাইটটাকে রানিং রাখতে হবে, মেটাকে বোঝাতে হবে আপনার অডিয়েন্স কারা। তখন আপনারা স্ট্যান্ডার্ড অপটিমাইজেশনটা অ্যাট্রিবিউশনটা ইউজ করবেন। আর যখন একটা বিজনেসকে আপনারা স্কেলিং করবেন, যেমন বিজনেসের বয়স হয়ে গেছে 6 মাস 8 মাস 1 বছর বা 3 মাস হয়ে গেছে, হিউজ একটা সেল আসতেছে, এখন আপনারা চাচ্ছেন এটাকে আস্তে আস্তে ডে বাই ডে অপটিমাইজেশন করবেন বা স্কেলিং করবেন, তখন আপনারা ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশনটা সিলেকশন করবেন। এগুলা যেমন আছে এমনই থাকবে। এবার হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, তাহলে অ্যাকচুয়াল সেলসটা আপনারা পাবেন। যে ব্যক্তি অর্গানিক্যালি সেল আসতো অ্যাড না দেখালেও, তার কাছে ফেসবুক আর অ্যাড দেখিয়ে টাকা নষ্ট করবে না। ফেসবুক তাদেরকেই অ্যাড দেখাবে যাদেরকে অ্যাড না দেখালে সেল আসতো না। অতএব আপনার কিন্তু টাকা এখানে বাঁচবে। তো এটা কখন দিবেন? যখন আপনারা একটা বিজনেসকে স্কেল করবেন, তার আগে কিন্তু এটা ইউজ করার প্রয়োজন নেই। তো এই হচ্ছে অ্যাট্রিবিউশন মডেল, অ্যাট্রিবিউশন কিভাবে কাজ করে, কিভাবে আমরা অর্গানিক সেলস এবং পেইড অ্যাড সেলস দুইটাকে আমরা ডিভাইড করতে পারি, এই বিষয়টা আর কি। এটা কিন্তু আপনাদের জানা না থাকলে যারা স্কেলিং করবেন তাদের কিন্তু অনেক অসুবিধা হবে, যেটা আমার আগে হতো। এখন হয়তো যে কোনো ক্লায়েন্টের জন্য আমি ইজিলি একটা রিপোর্ট শিট বানাতে পারি, কোনটা অর্গানিক্যালি সেল আসছে, কোনটা পেইড অ্যাড থেকে সেল আসছে, কোন সেলগুলোকে আমি কাউন্ট করব, কোনগুলোকে কাউন্ট করব না, এই বিষয়গুলো আমি এখন বুঝতে পারি অ্যাট্রিবিউশন সেটিং জানার কারণে। তো এই বিষয়গুলো আপনার বুঝতে হবে, এবং এইখানে আমি যে বিষয়গুলো দেখালাম কমন মিস্টেক, এগুলো অবশ্যই করা যাবে না। তাহলেই কিন্তু মোটামুটি মেটা অ্যাডসে আপনি স্কেলিং করলে ভালো একটা রেজাল্ট পাবেন, এবং এই মেট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন।
তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত মেটা অ্যাডসের উপরে আপনাদের ক্লাস আসবে, টপিক আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিন। আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান আসলে ক্লাসগুলো কেমন লাগছে, বা ভবিষ্যতে ইনশাল্লাহ আরও আপডেটেড অনেক ক্লাস আসবে প্রতিনিয়ত। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আর অবশ্যই ভিডিওর নিচে কিন্তু আমি এই পিডিএফটা দিয়ে দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।